কথা এখান থেকে একদম স্পষ্ট বলা যায় যে একেবারে জামাই আদরে জঙ্গি পুষছে বাংলাদেশের সেনাবাহিনী? আমি অন্তত পক্ষে মনে করি যে এই মুহূর্তের চিত্র যদি আমি বলি তাহলে তো বলবো যে একদম স্পষ্ট আমাদের সামনে। সেটা হচ্ছে যে আমার কাছে যেটা খুবই বিস্ময়কর ব্যাপার, যে আপনি ব্রিগেডিয়ার আজমির কথাই যদি আমি ধরি না কেন, ব্রিগেডিয়ার আজমি আপনার কমিশন লাভ করলো 1981-এ খুব সম্ভবত, বা 80s-এ করলো। 80s-এ করলো। সে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু একটা নিয়ম আছে যে আপনার যখন চাকুরিতে ঢোকা হয় তখন তার বাবার আপনার কোন দেশের নাগরিক, মা কোন দেশের নাগরিক, সে কোন দেশের নাগরিক, এগুলো কিন্তু দেখা হয়। তখনও তার বাবা কিন্তু পাকিস্তানের নাগরিক। 71 সালের মুক্তিযুদ্ধের পর এই গণহত্যা সংগঠিত করবার পর আজমির বাবা আপনার পাকিস্তানে প্রথমে শ্রীলঙ্কা হয়ে সে করাচিতে পালিয়ে যায়। আর করাচিতে বেশ কিছুদিন থাকার পর সে চলে যায় হচ্ছে লন্ডনে। 1978-এ সে তার মায়ের অসুস্থতার কথা বলে বাংলাদেশে একটা আবেদন করে। অনেকবার সেটা টার্ন ডাউন করা হয়, তাকে ঢুকতে দেওয়া হয় না। জিয়াউর রহমানের আমলে এই গোলাম আজমকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়, তার মা অসুস্থ সে কারণে। মাথায় রাখতে হবে সে কিন্তু বাংলাদেশে তখন এসেছিল পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। তার নাগরিকত্বের ব্যাপারটা ডিসাইডেড হয় 1993-তে। কেমন? সে তো সেই সময় আপনার উচ্চ আদালতের একটা রায় হয়, কিন্তু 1993-র আগে সে পাকিস্তানি নাগরিক ছিল। আচ্ছা, তো পাকিস্তানি নাগরিকের একটি ছেলেকে বাংলাদেশ সেনাবাহিনী ঠিক কোন যুক্তিতে বা কোন ঝুঁকিতে বা কিভাবে সেনাবাহিনীতে তাকে চাকুরিটা দিল বা তাকে একসেপ্ট করলো, এটা ছিল আমার জন্য প্রথম বিস্ময়। পুরোটা সময় এই সেনাবাহিনীতে সে জামাতে ইসলামী, তারপরে শিবির, এই আদর্শগুলো ছড়িয়েছে। আমার জানা মতে সেনাবাহিনীতে হিজবুত তাহরীর যে প্রভাবটা, সেটা সাংঘাতিক। এটা আসলে কোনো পার্সোনাল র্যাথ নয়, কোনো হতাশা নয়। আমি একদম নির্মোহভাবে বলতে পারি যে সেনাবাহিনীতে হিজবুত তাহরীর জঙ্গি গোষ্ঠীর যে ভয়ঙ্কর প্রভাব, এটা আমাকে জুনিয়র লেভেলের অফিসাররা, এই যে আজকে আমি এই প্রোগ্রামটা করতে এসেছি, গতকালকে রাতে আর্মির জুনিয়র লেভেলে যারা ক্যাপ্টেন, মেজর, এই লেভেলের গোটা 4 অফিসার, গতকালকে রাত্রে তাদের সাথে আমি কথা বলেছি, নাম তো আর প্রকাশ করা যাবে না, তারা বিভিন্ন ক্যান্টনমেন্টে আছে। তারা আমাকে একটা ধারণা দিল। সেটা হলো যে দেখুন, যে মুসলমানরা নামাজ পড়বেন, তাদের স্রষ্টাকে ডাকবেন, বা একজন হিন্দু তার স্রষ্টাকে ডাকবেন, একজন খ্রিস্টান ডাকবেন, এগুলো নিয়ে না, এগুলোই হওয়া উচিত একটা সভ্য সমাজে। প্রত্যেকের ধর্ম পালন কিন্তু করতে পারবে। তার সঙ্গে দেশের সুরক্ষা, যাদের দায়িত্ব, যাদের দেশের মানুষকে সুরক্ষা দেওয়া, দেশকে সুরক্ষা দেওয়া, তার সঙ্গে ধর্মটাকে কেন মিলিয়ে ফেলা হচ্ছে? দেখুন, এই একটা অবস্থাতে যে এই অফিসাররা যাদেরকে ঢুকানো হলো, তারা ওখানে ঢুকবার পরে যে হিজবুত তাহরীর যারা আছে, তাদের আচার আচরণ, তারা যেটা করে ব্যারাকে, আমাকে একদম পার্সোনাল লেভেলে বলছিল, তারা যখন ব্যারাকে থাকে কিংবা ধরা যাক ট্রেনিং শেষ হয়, ট্রেনিং শেষ হওয়ার পরে খেলাফত নিয়ে তাদেরকে, এই তার যে কোর্সমেটরা আছে, দেখা যাচ্ছে যে তারা মেসে বসে ডিনার করছে, ডিনার শেষ বা একটু আলাপের সুযোগ পাচ্ছে, তারা কোনো একটা পত্রিকা পড়ছে বা ওদের তো লেজার টাইম থাকে, সেখানে দেখা যাচ্ছে যে খেলাফত নিয়ে সেখানে তর্কাতর্কি হচ্ছে। আচ্ছা, সেনাবাহিনীর মধ্যে যেখানে সমরাস্ত্র নিয়ে, সমর কৌশল নিয়ে বা তাদের যেই আলাপগুলো সেখানে সমীচীন, সেটা নিয়ে না হয়ে আলাপ হচ্ছে খেলাফত নিয়ে। তো একজন আমাকে খুব বিরক্ত হয়ে বলল যে এইসব লোকগুলো ঢুকার পরে যে অবস্থা হয়, তারা সেনাবাহিনীর যে ড্রেসটা আছে সেটাকে গুটিয়ে আপনার গোড়ালির উপরে পড়ছে। অর্থাৎ এটাকে অনেক একটা পক্ষ, তারা ওই যে জঙ্গিগুলো এইভাবেই পড়ে, তারা সুন্নত মনে করে এইভাবে। তো সেনাবাহিনীর একজন অফিসার, যাকে সেনাবাহিনীর ওই ড্রেসটা দিয়ে তাকে সার্বভৌমত্বের জন্য পাঠানো হয়েছে, সে আপনার নিয়ম কানুন মানছে না, সে খেলাফত শেখাচ্ছে তার ব্যাচমেটদেরকে, জুনিয়রদেরকে। এবং ধরা যাক যে যেই ছেলেটি ক্যাপ্টেন থেকে মেজর হলো, তাকে যদি জিওসি করে বা তাকে যদি একটা চার্জ দিয়ে আপনার পাঠানো হয় তার কোন একটা ব্যারাকে বা কোন একটা ব্রিগেডের প্রধান না, তো একটা কোরের প্রধান করে, তখন সেনাবাহিনীতে একটা কথা প্রচলিত হচ্ছে, পাঙ্গা নেওয়া। কেমন? জুনিয়রদেরকে নানান ভাবে শাস্তি দেওয়া, এটা প্রচলিত সেনাবাহিনীর মধ্যে আছে। তো এরা নাকি জিজ্ঞেস করে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ো,
খেলাফতে বিশ্বাস করো, যখন যখন সিনিয়ররা পাঙ্গাটা নেয় তখন এই ধরনের প্রশ্ন করে। তো যিনি আমাকে এগুলো বলেছে তিনি নিজে এগুলো স্বীকার, বলে আমাকে আমার সিনিয়র জিজ্ঞেস করছে যে খেলাফতে বিশ্বাস করি কিনা। হ্যাঁ, আমার কাছে জানতে চায় খেলাফত মানে কি। বলে আমি কি সেনাবাহিনীতে এসেছি খেলাফত কাকে বলে সেইটার বর্ণনা দেওয়ার জন্য? তাহলে আপনি বোঝেন যে ডিএমআই অর্থাৎ মিলিটারি ইন্টেলিজেন্স, সরি ডিএমআই তো না, মানে মিলিটারি ইন্টেলিজেন্সের যেসব কর্মকর্তারা আছে বা ডিরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্স, তারা ধর্মের নামে বেশি, একদম তারা সুরক্ষার থেকে বেশি ধর্ম নিয়ে ভাবছে সেনাবাহিনীতে। রাইট, মানে ধর্ম নিয়ে ভাবছে না, এখানে ধর্ম নিয়ে ভাবলে তো হতোই যে ধর্ম নিয়ে ভাবছে, ভালো ভাবলে ভাবছে, খিলাফত নিয়ে ভাবছে। আমি সেনাবাহিনীতে যদিও খুবই প্রফেশনালিজমের পক্ষে, তারপরেও যুক্তির ক্ষেত্রে ধরে নিলাম ধরা যাক ধর্ম নিয়েই ভাবছে, কিন্তু সেনাবাহিনীতে খেলাফত নিয়ে ভাবা মানে কি? এটা তো জঙ্গি ভাবনা, জিহাদি ভাবনা। একদম। আমি এখান থেকে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে শেখ হাসিনা কিছুদিন আগেই তিনি তার যে টেলিফোনিক বার্তা, সেই বার্তায় তিনি বিভিন্ন দেশের সঙ্গে তো তিনি কনফারেন্স করছেন, সেটা সবাই জানে, গোটা বিশ্ব জানে। তিনি বলেছেন যে বাংলাদেশে জঙ্গি সরকার চলছে, জঙ্গি কার্যকলাপ চলছে, কোট আনকোট এই কথাটাই শেখ হাসিনা বলেছেন। এবং এই শেখ হাসিনার এই কথা, এর পরে এই ধরনের কার্যকলাপ, সেনাতে একেবারে সরাসরি জঙ্গি যোগ, যদি সত্যি সত্যি বাংলাদেশকে পাকিস্তানের মতো সেই জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়, তাহলে কোন দিকে কি করবে তাহলে বাংলাদেশের মানুষজন? সেটা কি ভেবে দেখেছেন সেনাবাহিনীর লোকজন? রাইট, আমার মনে হয় একটা কথা একটু ক্লিয়ার করা প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু মানে মানে একটা মাথায় রাখতে হবে যে এটা একটা অংশের কথা আমি বলছি, কেমন? বেশিরভাগ মানুষই তো এখন সেটাই করছে, সেনাবাহিনীর বেশিরভাগ মানুষই এখন এই ধরনের কাজ কারবার করছেন। দেখুন, এটা একটু ক্লিয়ার করার প্রয়োজন, এটা আমারও বলা প্রয়োজন। এটা আমার রাষ্ট্র, আমার সার্বভৌমত্বের জন্য যে অফিসাররা আছে সেখানে সেকুলার অফিসার বলতে সেখানে প্রফেশনাল অফিসাররা আছে, কিন্তু অ্যালার্মিং ব্যাপারটা যেটা বলছি আর কি পার্টিকুলারলি, যে এই অংশটা এখন এত বেশি। যেমন যিনি আমাকে বলছেন, যিনি বলতে যারা যে চারজন কালকে বিভিন্ন সময় কথা বললাম, তাদেরকে তো কাজই আমি আপনার সঙ্গে যেটা কথা বলছিলাম, আপনি যাদের সাথে কথা বলেছেন, আমি কথা বলিনি, কিন্তু এখন এমন অবস্থা দেখে মনে হচ্ছে দাদা যে তাদেরকে এখন আর কাজই করতে দেওয়া হচ্ছে না, বসিয়ে দেওয়া হচ্ছে, কেননা তারা নিরপেক্ষ। আমি আপনাকে বলতেছি যে তাদের পরিমাণটা এত বেশি যে সেখানে যদি একজন ভালো অফিসার থাকে কাজ করতে দেওয়া হবে না। প্রফেশনাল, যিনি প্রফেশনাল, যার কোনো রাজনীতিতে মন নেই বা রাজনীতি নিয়ে তিনি চিন্তাই করেন না, তিনি চিন্তা করছেন তার সার্বভৌমত্ব নিয়ে, তিনি চিন্তা করছেন তার ট্রেনিং নিয়ে, তার পড়াশোনা নিয়ে, তারা বলছেন যে সেখানে এখন টিকে থাকা দায়। মনে হচ্ছে মানে তাদের কথাতে যেটা ফুটে উঠেছে, বলছে যে আমি সেনাবাহিনীতে এসেছি নাকি একটা উচ্চস্তর মাদ্রাসাতে চলে এসেছি, মাঝে মধ্যে ঠাওর করতে পারি না। আপনি ভাবতে পারেন যে সেনাবাহিনীকে একটা মাদ্রাসা মনে করছে বা একটা মাদ্রাসা ট্রেনিং সেন্টার। এটার একটা কারণ আমি মনে করি যে সেনাবাহিনীর এখন যে সর্দার রয়েছে, যাকে আমি জঙ্গি সর্দার বলি, জামাতে ইসলামের সাথী ছিল বলেই জানা যায়।